আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে কোনো দালাল চক্র ছাড়াই শুধুমাত্র 5 দিনের মধ্যে আমরা একটি সার্টিফিকেট খতিয়ান হাতে পেতে পারি। তো আমি ফজল রাব্বি আছি আপনাদের সামনে টিউটোরিয়ালের পক্ষ থেকে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ছোট্ট একটি ইন্ট্রো পরে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনের সামনে চলে এসেছি। তো আমি এখান থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পরে আপনাকে লিখতে হবে eporcha। তো আমরা এখানে eporcha লিখে দিচ্ছি। আমার এখানে লেখা ছিল, আমি eporcha লিখে দিয়েছি। তো এটাতে চলে যাব। আমি প্রথমে eporcha.gov.bd তে ক্লিক করলাম। তো এই ওয়েবসাইটটার লিংকটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন। তো এখান থেকে আমরা চলে যাব খতিয়ান অনুসন্ধান। তো খতিয়ান অনুসন্ধানে ক্লিক করলাম। তো খতিয়ান অনুসন্ধানে ক্লিক করার পর আমাদের এখানে একটা ইন্টারফেস চলে এসেছে। তো এই ইন্টারফেসের মধ্যে দেখতে হচ্ছে আমাদেরকে যে আমরা খতিয়ান যেটা বার করব সেই খতিয়ানটা কি খতিয়ান, তো আর এটা কোন স্থানে আছে সেটা আমাকে এই ফর্মটাকে আমাকে ফিল আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফর্মের মধ্যে লেখা আছে বিভাগ, জেলা, খতিয়ানের টাইপ, আমি কি বিএস চাচ্ছি বা সিএস চাচ্ছি বা আরএস বা বিআরএস বা এখানে দেখা যাচ্ছে আরএস এএস এস এ আছে, তারপরে টেপি আছে, পেটি আছে, সরি পেটি। তো এখানে যেই খতিয়ানটা আছে বা নাম জানি যেটাই আপনি চাচ্ছেন সেই সেই খতিয়ানটাকে আপনাকে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে। আপনি এখান থেকে বিএস সিলেক্ট করে দিতে পারেন বা আর সিলেক্ট করে দিতে পারেন। এরপর আমি এখানে যেহেতু আপনাদেরকে ডেমো হিসেবে দেখাবো যে কিভাবে একটি খতিয়ান ডাউনলোড করতে হয়, অনলাইন কপি কিভাবে ডাউনলোড করতে হয়, বা আমি এখানে একটি সার্টিফিকেট কপি ডাউনলোড করব, যেহেতু আমি সার্টিফিকেট কপি কিভাবে পেমেন্ট সহ করতে হয় সম্পূর্ণরূপে দেখাবো এখানে। তো দেখুন আমি এখান থেকে আরো সিলেক্ট করে দিলাম। এখানে আমি মূলত একটি খতিয়ান বাড়বো, তার জন্য আমি প্রথমত বিভাগ সিলেক্ট করলাম। বিভাগে এখানে বিভাগ সিলেক্ট করে দিলাম। বিভাগ সিলেক্ট করার পর আমাকে এখান থেকে জেলা সিলেক্ট করতে হচ্ছে, জেলা সিলেক্ট করে দিলাম। তো জেলা সিলেক্ট করার পর দেখুন আমি এখান থেকে অলরেডি সিলেক্ট করা আছে, যেহেতু আমি আর করলাম না। তো এখানে আমি আরএস সিলেক্ট করা আছে, সিলেক্ট করা থাকুক, এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমাকে উপজেলা সিলেক্ট করতে হচ্ছে, আমি উপজেলাটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আমাকে মৌজা লিখতে হবে, মৌজা দিতে হবে। মৌজা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, বা আপনার মৌজা যদি আপনার জানা থাকে তো সেক্ষেত্রে আপনি লিখে দিলেও হচ্ছে। আমি এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর আমার মৌজা চলে আসলো। মৌজা আসার পর আপনি এবার কিভাবে আপনার খতিয়ানটিকে বার করবেন। আপনি খতিয়ানটিকে বার করার জন্য 3-4টা উপায়ে প্রসেস ব্যবহার করতে পারেন। তো প্রসেস গুলো হলো, আপনি এখান থেকে খতিয়ান নম্বর দিয়েও বার করতে পারেন, বা আপনার খতিয়ানের দাগ নম্বর দিয়েও বার করতে পারেন, বা মালিকের নাম যিনি আছে তার নাম দিয়েও বার করতে পারেন, বা মালিকের পিতার নাম বা স্বামীর নাম দিয়েও কিন্তু আপনি আপনার খতিয়ানটিকে বার করতে পারবেন। আমি এখান থেকে খতিয়ান নম্বর দিয়ে বার করব। তো আমি এখানে খতিয়ান নম্বরটি লিখে দিচ্ছি। খতিয়ান নম্বরটি লেখার পর আমি এখানে একটি ক্যাপচা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন সবাই যে এখানে একটি ক্যাপচা রয়েছে। এখানে আমাকে এই ক্যাপচাটিকে ফিল আপ করতে হবে, সংখ্যাটিকে এখানে লিখতে হবে। তো এখান থেকে আমি সংখ্যাটিকে লিখে দিলাম। লেখার পর অনুসন্ধানে ক্লিক করব। অনুসন্ধানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার সামনে একটি খতিয়ান দেখাচ্ছে, যে কার নাম, কার দাগ নাম্বার কত এবং মালিকানা কারা আছে তাদের নাম চলে আসবে। তো এখান থেকে দেখবেন যে আপনার আসলে আপনার খতিয়ানটি কোনটা। যদি এটা আপনার খতিয়ান হয়ে থাকে তাহলে আপনি এই খতিয়ানটিকে সার্টিফাইড কপি বা অনলাইন কপি ডাউনলোড করার জন্য পরবর্তীতে আবেদন করতে পারেন। তো যেহেতু আমি এই খতিয়ানটিকে ডাউনলোড করব, বা এটা বলতে পারেন যে আমি এটাকে সার্টিফাইড বার করব, তো সার্টিফাইড বার করার জন্য সরাসরি আমি এখানে আবেদন করুনে ক্লিক করলাম। আবেদন করুনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত আমাকে এখানে ঠিকানা সম্পূর্ণ দেখাচ্ছে, যে যে ঠিকানা যত নম্বর আমি খতিয়ানটিকে খুঁজে পেয়েছি বা যেটাকে আমি নিতে চাচ্ছি সেটা এখানে আমাকে শো করছে। তো শো করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনলাইন কপি বলা আছে। তো অনলাইন কপি যদি আমরা ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমাদের 0 দেখাচ্ছে, কিন্তু আমাদের এখন বর্তমান অনলাইন কপিটা দিচ্ছে না। অনলাইন কপিটা যখনই আমরা ডাউনলোড করতে যাচ্ছি তখনই আমাদের ব্ল্যাঙ্ক পেপার চলে আসতেছে। এটা সমস্যা হচ্ছে, যার কারণে আমরা অনলাইন কপিটা এখন বর্তমানে পাচ্ছি না। আগে পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে না, সমস্যা হচ্ছে। তো আমি অনলাইন কপিতে যাব না, সরাসরি সার্টিফাইড কপিটাই আমি ডাউনলোড করব, বা ডাউনলোড করব বলতে আমি এটার জন্য আবেদন করব, এটা আমাকে ডাকযোগে দিয়ে যাওয়ার জন্য। তো আমি এখানে সার্টিফাইড কপিটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ডেলিভারি মাধ্যম দেখাচ্ছে। অফিস কাউন্টার থেকে আমরা এটা রিসিভ করতে পারি, বা ডাকঘরের মাধ্যমে আমরা ডাকযোগে আমাদের কাছে চিঠির মাধ্যমে চলে আসবে। আমি কাউন্টারে যাওয়ার সময় যেহেতু নাই, আমি যদি কাউন্টারে চলে যাই তাহলে আমি আমার ফি আসতে দেখতে পাচ্ছি এখানে 50 টাকা। কিন্তু আমি যদি এখানে ডাকযোগে যদি এটাকে নেই তাহলে আমাকে আরো অতিরিক্ত 40 টাকা দিতে হবে। এটা আমার পোস্ট
পোস্টার ফি, মানে আর কি আমার পোস্টের মাধ্যমে আসার জন্য এক্সট্রা যে ফিটা আছে 40 টাকা এক্সট্রা চলে যাবে। তো এটা তো ওই হিসাবে যথেষ্ট ভালো একটা প্রসেস। এটা আমার আসতে সময় লাগবে বলা হচ্ছে এখানে 3 দিন, সময়সীমা 3 দিন বলা হচ্ছে। যেহেতু ডাকযোগ আসবে, অ্যারাউন্ড ফিগার আপনি ধরে রাখতে পারেন, যদি আপনি কোনো মফস্বল এলাকায় থেকে থাকেন তাহলে আপনাকে মিনিমাম 10 দিন ধরে রাখতে হবে। আর যদি কোনো শহরাঞ্চল বা যদি বলেন যে ঢাকা সিটির মধ্যে থাকেন তাহলে আপনার 4 থেকে 5 দিনের মধ্যে আপনি পেয়ে যেতে পারেন। কারণ কি আমাদের সরকারি ডিভিশন থেকে ডাকযোগে আসতে হয়তো বা একটু 2-4 দিন লেট হতে পারে। তো ওই হিসাবে যথেষ্ট ভালোই সার্ভিস হবে। আপনি ডাকযোগে নেওয়াটা আমি মনে করি বেটার। তো এটা সেক্ষেত্রে আমি এখানে ডাকযোগে নিব। তো আমরা এখানে এটা ডাকযোগ সিলেক্ট করে দিলাম। আর এটা অফিস হচ্ছে যে জেলা প্রশাসকের কার্যালয় হতে আসবে। তো জেলা প্রশাসকের কার্যালয় হতে আমার এই ডকুমেন্ট আসবে। তো এখানে আমাকে এনআইডি নম্বর দিতে হচ্ছে। তো আপনি যদি আবেদন করে থাকেন, আপনি নিজের হলে নিজের আবেদন করে থাকেন, নিজের ভোটার আইডি কার্ডও দিতে পারেন। আর অন্যথা দেখা গেল যে অন্য কারোর জন্য আবেদন করছেন, সেক্ষেত্রে তার কার্ডের নম্বর দিতে পারেন। তো এখানে আমি এখন জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম। এখানে আমি একটি জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দিলাম। তো এখন এই জাতীয় পরিচয়পত্র নম্বরটির জন্ম তারিখ এবং মাস সাল দিতে হবে। কারণ এই জাতীয় পরিচয়পত্রটিকে ভেরিফাই করবে, তারপর আপনাকে দেওয়ার জন্য অনুমোদন দিবে। তো আমি আগে এখানে মাস লিখতে বলা হয়েছে, মাস, মাঝে ডেট, দেন আমি এখান থেকে ডাইরেক্টলি সিলেক্ট করে দিব। এখান থেকে আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তো ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এখানে আপনাকে একটি মোবাইল নম্বর দিতে হবে, ভ্যালিড মোবাইল নম্বর। অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নম্বর দিবেন। আমি এখানে একটি ভ্যালিড মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি। এই ভ্যালিড মোবাইল নম্বরটা আমি দিয়ে দিলাম এখানে। তো যাচাই করুনে আমাদের ক্লিক করতে হবে। যাচাই করার পর দেখতে পাচ্ছি যে এখানে তার জাতীয় পরিচয়পত্র নম্বর, তার নাম চলে এসেছে, ইমেল অ্যাড্রেস বা যোগ ফলে একটা অপশন আছে, এখানে তার ঠিকানা চলে এসেছে। তো এখান থেকে আপনি চাইলে এই ঠিকানাটাকে পরিবর্তনও করতে পারেন। পরিবর্তন করলে যে ঠিকানাটা আপনি দিবেন সেই ঠিকানা আপনার ইয়াতে চলে যাবে আর কি, আপনার এই খতিয়ানটি চলে যাবে। তো আমি এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো এখানে আমাকে যোগফল করতে বলা হয়েছে, যোগফলটা দিয়ে দিলাম। তো আমি এখান থেকে ঠিকানাটাকে একটু পরিবর্তন করব। তো এটা সরাসরি এটা দিলেও চলে, যে এটা দিলে আমার এই ঠিকানা চলে আসবে। তো আমি এই ঠিকানায় দিব না, আমি সরাসরি আমার অন্য একটা ঠিকানা আমি দিব। যে ঠিকানাটা আমি বর্তমানে আছি সেই ঠিকানাটা দিলে আমার জন্য বেটার হয়। তার জন্য আমি আমার অন্য একটি ঠিকানা দিচ্ছি। তো আমি আমার ঠিকানাটা এখানে লিখে দিলাম, যে বর্তমান ঠিকানাটা আমি এখন বর্তমানে আছি, তো সেই ঠিকানাটা দিয়ে দিলাম। আর যদি আপনার ভোটার আইডি কার্ড ঠিকানা আপনি থেকে থাকেন তাহলে আপনি আপনার ভোটার আইডি কার্ডের ঠিকানায় দিতে পারেন। যদি আপনার মনে হয় যে না, আপনি আপনার ভোটার আইডি কার্ডের ঠিকানায় থাকেন না, সেখানে আপনার চিঠিটা গেলে আপনি পাবেন না বা সমস্যা হবে আপনার নিতে, সেক্ষেত্রে আপনি আপনার ঠিকানা পরিবর্তন করে দিতে পারেন। এক্সটার্নাল একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি। তো আমি এখানে আমার ঠিকানাটি দিয়ে দিয়েছি। তো যে ঠিকানা আমি বর্তমানে আছি তো সেই ঠিকানাটা আমি দিয়ে দিয়েছি। তো আপনার ভোটার আইডি কার্ডের ঠিকানা যদি আপনি থেকে থাকেন তাহলে আপনার ঠিকানা কখনোই পরিবর্তন করার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না। কারণ আপনার ঠিকানায় আপনার চিঠিটা চলে আসবে। যদি দেখেন যে আপনার ভোটার আইডি কার্ডটা আপনি করেছেন এক জায়গায় কিন্তু আপনি বর্তমানে থাকছেন আরেক জায়গায়, সেক্ষেত্রে আপনি আপনার ঠিকানাটি পরিবর্তন করে দিতে পারেন, যার ফলে আপনি আপনার চিঠিটি আপনি আপনার হাতে পেতে পারেন। অন্যথা দেখা গেল যে আপনি আপনার ভোটার আইডি কার্ডটি করেছেন আপনি আপনার গ্রামের বাড়িতে, কিন্তু আপনি বর্তমানে থাকছেন যে একটি শহরাঞ্চলে বা আপনি ঢাকায় থাকতেছেন। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার চিঠিটা চলে যাবে আপনার গ্রামের বাড়িতে, সেই ক্ষেত্রে আপনি আপনার চিঠিটা হাতে পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে আপনি আপনার বর্তমান ঠিকানাটা আপনি এখানে লিখে দিতে পারেন, সেই ঠিকানা আপনার চিঠিটি চলে যাবেন, যে যার মাধ্যমে আপনি আপনার সার্টিফাইড খতিয়ানটি আপনার নিজে হাতে পেতে পারেন। তো সেই কাজটি আপনি করতে পারেন। তো আমি এখানে আমার ঠিকানা দিয়ে দিয়েছি, দেন আমি চলে যাব পরবর্তী ধাপে। চলে গেলাম। তো আমরা আমাদের পেমেন্ট গেটওয়েতে চলে এসেছি। মাঝে মধ্যে দেখতে পাবেন যে একটু সমস্যা করতে পারে, যে আপনার পেমেন্ট গেটওয়ে ওপেন হয় না। তো কিছুক্ষণ অপেক্ষা করে আবার চেষ্টা করবেন, আপনার হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পেমেন্ট গেটওয়ে চলে আসছে। তো গেটওয়ে চলে আসার পর এখান থেকে আমাদের, তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম টাইপের আমাদের সামনে একটা পেজ চলে আসবে। তো পেমেন্ট গেটওয়ে পেজ চলে এসেছে। তো এখান থেকে আপনি যদি চান যে আপনি আপনার কার্ড যদি থেকে থাকে, মাস্টার কার্ড বা ভিসা কার্ড বা যে কোনো কার্ড থেকে থাকে আপনার এইগুলোর মধ্যে, এই রিকোয়ারমেন্টের মধ্যে, তো আপনি সেই কার্ডগুলোর মাধ্যমে সিলেক্ট করে ওটার মাধ্যমে আপনি আপনার পেমেন্ট করতে পারেন। বা আমাদের জাতীয় সিস্টেম যেটাকে আমরা বলি, সচরাচর সবাই ব্যবহার করে থাকি, যাকে বলা হয় মোবাইল ব্যাংকিং। তো আমাদের জন্য সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে যে মোবাইল ব্যাংকিং। তো আমরা এখানে আমাদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবো, বা এখানে আরো বেশ কয়েকটা মেথড রয়েছে, ব্যাংকের মাধ্যমে দিতে পারেন, ওয়ালেটের মাধ্যমে দিতে পারেন যদি আপনার কোনো ওয়ালেট থাকে। তো আমি এখানে সচরাচর যেটা কমন ব্যবহার হয়ে থাকে যে মোবাইল ব্যাংকিং, সেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেখাবো। তো
তো এখান থেকে আমি কমন যেটা নিচ্ছি বিকাশ বা নগদ নিতে পারি, তো আমি এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করে দিলাম। বিকাশটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করব। পেমেন্ট অপশনে ক্লিক করার পর আমার সামনে ঠিক এরকম একটা পেজ চলে এসেছে, যে এখানে আমাকে দেখাচ্ছে যে আমার 90 টাকা চার্জ আসছে। তো 90 টাকা আমাকে পেমেন্ট করতে বলা হয়েছে। আমি অবশ্যই বললাম যে আমি এই পেমেন্টটাকে আমি কমপ্লিট করব। তো আমি এখানে ইয়েস এ ক্লিক করলাম। ইয়েস এ ক্লিক করার পর আমার সামনে কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা পেজ চলে আসবে। ঠিক এরকম টাইপের একটি বিকাশের পেজ চলে এসেছে। এখানে আমার পার্সোনাল কোনো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। অবশ্যই বিকাশ অ্যাকাউন্টে আগে থেকে আপনার 90 টাকা বা তার থেকে বেশি কিছু পরিমাণ টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকতে হবে। তো আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার একটি নাম্বার দিয়ে দিয়েছি। তো নাম্বারটি দেওয়ার পর ওই নম্বরটি যেই রয়েছে সেই নম্বরটিতে একটি এসএমএস যাবে। ওই এসএমএস টিতে একটি ভেরিফিকেশন নম্বর যাবে। ওই ভেরিফিকেশন নম্বরটি এখানে এন্ট্রি করতে হবে। তার জন্য আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর আমার কাছে একটি ভেরিফিকেশন নম্বর চলে এসেছে। তো সেই ভেরিফিকেশন নম্বরটি আমাকে এখানে এন্ট্রি করতে হবে। তো আমি এখানে আমার ভেরিফিকেশন নম্বরটি এন্ট্রি করে দিচ্ছি। এখানে আমি আমার ভেরিফিকেশন নম্বরটি এন্ট্রি করে দিলাম। তারপর আমাকে এখান থেকে আমার বিকাশে পিন নম্বরটি দিতে হবে। আপনি নিশ্চিন্তে দিতে পারেন, কারণ আমাদের বিকাশে পেমেন্ট মেথডটি সবচেয়ে সেফ বলে আমি মনে করি, বা আমাদের মতো আরো অনেকে ব্যবহার করে থাকে, সবাই এটাকে সেফ বলে মনে করে। আমি এখানে আমার পিন নম্বরটি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার পিন নম্বরটি দিয়ে কনফার্ম করে দিচ্ছি। তো কনফার্ম করার পরই কিন্তু আমার পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে। তো কিছুক্ষণ সময় নিতে পারে। তো আপনি দেখতে পাবেন যে আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসবে যে আপনার এখান থেকে 90 টাকা কেটে নেওয়া হয়েছে। বিকাশ থেকে বলা হবে যে আপনার এখান থেকে 90 টাকা একটা পেমেন্ট কেটে নেওয়া হয়েছে যে আমাদের ই-পর্চার জন্য। তো এই পেমেন্টটা কেটে নেওয়ার পরই আপনার কাছে একটি এসএমএস আসার পর আপনি দেখতে পাবেন যে আপনার সামনে এখান থেকে খতিয়ানের বাবদ আপনাকে একটা প্রিন্ট কপি দেওয়া হবে, যে আপনি যে এটার বাবদে ফি জমা দিয়েছেন এটা একটা প্রিন্ট কপি দেওয়া হয়েছে। তো সেই প্রিন্ট কপিটাকে আপনি এখান থেকে নিয়ে ফেলবেন প্রথমত, কারণ আপনার একটি ডকুমেন্ট প্রয়োজন আছে যে আপনি এটাকে পেমেন্ট করেছেন, যে তার একটা পেমেন্ট মেথডের জন্য এটা আপনি নিয়ে ফেলবেন। তো আপনার যদি প্রিন্টার থেকে থাকে তাহলে আপনি এটা প্রিন্টারের মধ্যে প্রিন্ট করে নিতে পারেন। আর যদি প্রিন্টার না থেকে থাকে তাহলে আপনি এটাকে সেভ অ্যাজ টু পিডিএফ এ ক্লিক করে আপনি এটাকে আপনার যেকোনো একটি সেভ জায়গায় রেখে দিতে পারেন। তো আপনার বাকি ডকুমেন্ট আপনার কাছে চলে আসবে আপনার এই চিঠির যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানায়। তো আমি এটাকে নিয়ে ফেললাম, বন্ধ করুনে ক্লিক করি। তো এখন আমার কিন্তু ই-পর্চার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো এর মাধ্যমে আমি এখন আমার ই-পর্চাটি কিছুদিন পর, মানে ধরুন 3 থেকে 4 দিন পরে কিন্তু আমি আমার ই-পর্চাটি পেয়ে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আর একটু ভালো করে বুঝিয়ে দিই, যে দেখতে পাচ্ছি যে এখানে ডেলিভারি তারিখ দেওয়া হচ্ছে 5/2/2023। তার মানে আমার আজকের ডেট হচ্ছে এখানে 1 তারিখ। তো সেহেতু আমি একটা পাবো কিন্তু 5 তারিখ। তো এখানে 5/2/2023 দেখা যাচ্ছে। তো এখানে যেহেতু 2/1 দেখাচ্ছে, এখানে 2 বলতে এখানে 2 মাসের কথা বলা হচ্ছে। এটাকে 2 ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি যেহেতু এটা এখানে দেখাচ্ছে যে 5 ফেব্রুয়ারি আমরা পাবো। তো মানে আমাকে অ্যারাউন্ড থেকে 5 দিন মতো সময় লাগবে। তো 5 দিনের মধ্যে আমি এটা পেয়ে যাব। তো এটা হলো এক। তো এটা আমাদের বুঝে নেওয়ার জন্য দেখালাম। আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি এই সকল টাইপের নতুন নতুন ভিডিও সম্পর্কে আপনি জানতে চান তাহলে ফেসবুকে হলে অবশ্যই ফলো করতে পারেন। আর যদি ইউটিউবে হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ জন্য আল্লাহ হাফেজ।